ইরানিয়ান যে পার্সিয়ান যে রুটস এবং ওরা যে কালচার ইজ সো ডিফারেন্ট ফ্রম আদার্স। এই সিভিলাইজেশনের যে ট্রানজিশন, দের এ নাম্বার অফ ইনভেডার্স আসছে থেকে যে চলে গেছে, বাট কেউ রুল করতে পারে নাই। হ্যাঁ, স্টে করে যে রুল করবে সেটা করতে পারে নাই। আপনার লিডারশিপ চেঞ্জ হয়নি। আচ্ছা, তারপরে মিসাইল একটার পর এখনও মারতেছে। আচ্ছা, এখন পর্যন্ত দে আর রিয়াক্টিং। আশেপাশে যত জিসিসিতে যতগুলি বেস ছিল সব শেষ। মামদানি ইজ দ্য ফিনোমেনা, নিউইয়র্কের যে মেয়র, হি ইজ দ্য ফিনোমেনা অফ গাজা। আজ পর্যন্ত কোনো সময় দেখি নাই আমেরিকানদেরকে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতে। দিস দ্য ফার্স্ট টাইম। ওদের ইভেন ভাইস প্রেসিডেন্ট ইজ সেই খামিনি যিনি আছেন, উনার যে ইলেকশনটা হয়েছে, ইট ওয়াজ অলসো ডান এ সিস্টেম, নট দ্যাট আমার বাবা ছিল বলে আমি হয়েছি। ইট ইজ নট লাইক দ্যাট। তো এই জিনিসটা কিন্তু ওয়েস্ট ভুল করেছে। জানা মতে আমি কোনোদিন দেখি নাই আমেরিকানদের মধ্যে প্যালেস্টিনিয়ানদের প্রতি সিম্প্যাথি 20% কোনোদিন হয়নি। এখন কিন্তু 40% ক্রস। দিস আর দ্য থিং যেটা নাকি আমেরিকান সবচেয়ে ভয় পায়। এখন এক্সিটও করতে পারছে না, বিকজ এক্সিট যদি করতে চায়, এই যে নভেম্বরে ও হেরে যাবে। নভেম্বরে হারলেই ধরে নেবেন কনফার্ম হি উইল বি ইমপিচড। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ইরান রেডিওর নিয়মিত আয়োজন মুখোমুখি পডকাস্টে। 2026 সালের ইরান আমেরিকা যুদ্ধের নাটকীয় মোড়, হরমুজ প্রণালী অবরোধ এবং আমেরিকা ইসলামাবাদ চুক্তি ভঙ্গের ঘোষণা দেওয়ার পর মধ্যপ্রাচ্যের বর্তমান রণকৌশল নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সাথে আছেন বিশিষ্ট রণকৌশলবিদ মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শাহিদুল হক। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের পডকাস্টে। কেমন আছেন? থ্যাংক ইউ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। স্যার, আমাদের এই অনুষ্ঠানে আমরা সাধারণত ইরানের সবশেষ খবরাখবর এবং মধ্যপ্রাচ্যের যে সংকট, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি, সাথে সাথে বাংলাদেশ বিষয়েও আলোচনা করি। আমরা আজকের এই পডকাস্টের শুরুতে আপনার কাছে জানতে চাইব স্যার, সেটা হলো আমরা এই চলতি বছরের শুরুতে ফেব্রুয়ারিতে যে ইরানের পর যে আগ্রাসনটা শুরু হয়েছিল, আমরা দেখেছি সেই আগ্রাসনের শুরুতেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ অনেক জেনারেল শাহাদাত বরণ করেছিলেন। নিঃসন্দেহে এটা ইরানের জন্য অনেক বড় একটা ঘটনা এবং বড় একটা ধাক্কা বলা চলে। এবং আমরা পরবর্তীতে দেখলাম এই ধাক্কাটা খুব তাড়াতাড়ি তারা সামলে নিয়েছে এবং 40 দিন ধরে এই প্রতিরোধ তারা মোকাবেলা করেছে। আমার প্রশ্ন হলো যে ইরান আসলে এই যে প্রতিরোধ করলো এই দুইটা পরাশক্তিকে, এই স্ট্র্যাটেজিটাকে আসলে আপনি কীভাবে দেখছেন? তাদের যে ডিফেন্স স্ট্র্যাটেজিটাকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ। আমি সর্বপ্রথম বলবো কি, ইরান যে একটা, আপনি তো জানেন পার্সিয়ান ইজ এ ভেরি ওয়ান অফ দ্য ওল্ডেস্ট সিভিলাইজেশন, এবং ওদের যে এই সিভিলাইজেশনের যে ট্রানজিশন, দের এ নাম্বার অফ ইনভেডার্স আসছে থেকে যে চলে গেছে, বাট কেউ রুল করতে পারে নাই। হ্যাঁ, স্টে করে যে রুল করবে সেটা করতে পারে নাই। এবং এটার অনেকগুলি কারণ আছে, বিকজ ইরানিয়ান যে পার্সিয়ান যে রুটস এবং ওরা যে কালচার ইজ সো ডিফারেন্ট ফ্রম আদার্স। হ্যাঁ, এবং এখানে আপনি অনেক কিছু দেখবেন যেটা নাকি বা লাইক আমাদের বাংলাদেশিদের মতোই। আমরা ওই যে আপনি হয়তো শুনেছেন কি, আমাদের বাংলাদেশে আমরা 5 ওয়াক্ত মসজিদেও নামাজে যাই, আবার এদিকে বৈশাখেও আমরা যাই। সো দিস ইজ এ, অনেকে বলে যেমন বলে দিস আর কন্ট্রাডিক্টরি, বাট আই ডোন্ট ফাইন্ড ইটস এ কন্ট্রাডিক্টরি। এটা হলো এই ইরানও আপনি এক্স্যাক্টলি একই দেখবেন। এবং ওখানে দেখবেন, আমরা তো জানি যে ক্লারিক্যাল যারা বা ওরা যারা নাকি ধর্মীয় ওনারা যারা করেন, লিডার্স আছেন, ওনারা ভেরি স্ট্রিক্ট। এবং আমরা যেগুলি ওয়েস্টার্ন ইয়েদের দেখি হিজাব করে করে, বাট এটা ধরেন এটা হলো একটা ওয়েস্টার্ন মিডিয়া একটা পোর্ট্রে করতে ভালোবাসে বলে ওরকম দেখায়। বাট আপনি গিয়ে তেহরানে গিয়ে দেখেন, আপনি ইউল নট সাম অফ দ্য ভেরি হাই ফ্যাশন যেগুলি বা এখন মেয়েদের ভেরি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইজ অরিজিনেটেড ফ্রম ইরান। এক্স্যাক্টলি। হ্যাঁ, এবং ইরান, তারপরে ইট হ্যাজ কাম টু টার্কি, তারপর টার্কি থেকে অ্যাকচুয়ালি হয়েছে। এই যে আজকাল যে মেয়েরা স্পেশালভাবে যে হিজাব অ্যান্ড কালারফুল যে ইয়েগুলি নেয়, আবায়াগুলি নেয়, দিস হ্যাভ অল কাম ফ্রম দেয়ার। সো ওই হিসাবে কিন্তু এই এটা আমি এই কথাটা বলার পিছনে এই জন্য হচ্ছে কি ওয়েস্টার্নরা সবসময় কিন্তু দে হ্যাভ অলওয়েজ অ্যাসেসমেন্ট যেটা করে, বা দে হ্যাভ অলওয়েজ হ্যাড এ রং
রিডিং অফ দ্য কালচার, মানে আমাদের বলেন বা ইরানিয়ান বলেন বা অন্যান্য আরবসদের বলেন, দে অলওয়েজ কিন্তু ওই কালচারকে রিড করতে ভুল করে। অ্যান্ড দিস ইজ হোয়াটস এক্স্যাক্টলি ইট হ্যাপেন্ড। ওরা ভেবেছিল কে ইরান যেভাবে হয়, উপরে টপ ম্যানকে মেরে ফেললে জাতিকে গাদ্দাফির ব্যাপারে যেভাবে এটা পুরো জাতিকে, বা সাদ্দাম হোসেনকে যেটা করলো পুরো জাতিকে ইয়ে করলো। বাট এখানে ওরা বুঝে নাকি ডিভিশনসটা কোথায়, এবং এরা ওইটা আরেকটা জিনিস বুঝে নাই যে যদিও ইয়াস ওখানে যে ট্রানজিশন অ্যান্ড গভর্নমেন্ট সিস্টেম, মানে ওখানে 3 টায়ার্স কিন্তু চেক অ্যান্ড ব্যালেন্স আছে, নাম্বার 1। নাম্বার 2 হলো ওখানে যেগুলি প্রত্যেকটা ইয়েতে কিন্তু থ্রু কনসেনসাস অ্যান্ড ইলেকশন, বা আপনি যে প্রসেসই বলেন না কেন, ওই প্রসেসে কিন্তু এই ইয়েটা হয়। ইভেন যে টপ যে এখন মুজতাবা খামিনি যিনি আছেন, উনার যে ইলেকশনটা হয়েছে, ইট ওয়াজ অলসো ডান এ সিস্টেম, নট দ্যাট আমার বাবা ছিল বলে আমি হয়েছি, ইট ইজ নট লাইক দ্যাট। তো এই জিনিসটা কিন্তু ওয়েস্ট ভুল করেছে। ওয়েস্ট মানে আমি স্পেশালি, এটা তো পুরো ড্রিভেন বাই ইসরায়েলিজরা বুঝিয়েছে কিনা ওই উপরের লোককে মারলে সব ইয়ে হয়ে যাবে, উইচ নেভার হ্যাপেন্ড। আবার ইনফ্যাক্ট আমি বলি যা অনেক দেশে কিন্তু, কারণ যেমন আমাদের বাংলাদেশে কিন্তু কনস্টিটিউশনই কিন্তু আছে, যদি প্রেসিডেন্ট না থাকে কে হবে, পরবর্তী কে না হলে কে হবে, এরকম কিন্তু দের ইজ এ সাকসেশন ইয়ে আছে। বাট আমাদের এখানে দেশে বাংলাদেশে প্র্যাকটিস করেন না, হ্যাঁ, ইভেন মানে প্র্যাকটিস করেন না বলে আমরা বুঝি না। বাট অন্য অনেক দেশে কিন্তু এটা করে, হ্যাঁ, বেশিরভাগ দেশে। যদিও আজকাল ইন্টারনেটের যুগ, এই যুগে কিন্তু কমিউনিকেশন থাকা, ধরুন আপনি আমেরিকা যদি থাকেন, এখান থেকে আপনি ইউ ক্যান গভর্ন করতে পারেন। বাট যখন নাকি আপনি ওয়ার ফুটিংয়ে থাকেন, তখন কিন্তু ওই কমিউনিকেশন সিস্টেমগুলি আপনার তখন কাজে আসে না। দোজ আর দ্য লায়াবিলিটি বলবেন আপনি, বিকজ ওই কমিউনিকেশনে দূরে। দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন খোমেনি, আয়াতুল্লাহ খোমেনির যে ইয়েটা, প্লাস ওনার যে ডিক্যাপিটেট করা হলো ওনার পুরা যে চেন অফ কমান্ডকে, এক্স্যাক্টলি দিস ইজ হাউ দে ডিড ইট থ্রু মোবাইল। মোবাইল দিয়ে এর আগে কাসিম সুলেমানিকে যে অ্যাসাসিনেট করলো, পরবর্তী যে বিভিন্ন যে ওদের সায়েন্টিস্ট অ্যাসাসিনেট করলো, দিজ ওয়ার অল ডান থ্রু দিস মোবাইলস আর ভেরি ডেঞ্জারাস অ্যান্ড ইন্টারনেট, বুঝতে পেরেছেন? তো এই জন্য বা এটা ওরা যেটা বলছিলাম দে হ্যাভ রেড রং, ওরা ভাবছে খামেনি, আয়াতুল্লাহ খামেনিকে ইয়ে করে ফেললে বাট ইটস নট, বিকজ হোল প্রসেস ইজ যে হাউ ডেমোক্রেটিকলি, হাউ সিস্টেমেটিকলি এটা আছে, এটা কিন্তু ওরা রিড করতে পারে। দিস ইজ হাউ দে হ্যাভ ইভেন, মানে আপনি যদি দেখেন দে হ্যাভ আমরা দেখছি কিন্তু সেকেন্ড টায়ার লিডারশিপ দেখছি। মানে আয়াতুল্লাহ খামেনি মারা যাওয়ার পরে ওনার যে মুজতাবা খামেনি যে আছেন, ওনার সেকেন্ড টায়ার। বাট দে হ্যাড প্ল্যান আপ টু নাম্বার অফ টায়ার্স, কে এই জেনারেশন চলে গেলে, মুজতাবা খামেনি চলে গেলে, জানা দরকার এখন কে আসবে কী ওটাও জানে না। আচ্ছা, যারা নাকি ইলেক্ট করবে ওইটাও জানে না কে করবে, বিকজ দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট ডিড ইসরায়েলিস ডিড। ওরা কিন্তু যারা নাকি ইলেক্ট করবে, যারা অ্যাসেম্বলি, ওদেরকে কিন্তু মেরে ফেলেছে, ওই যে ফেব্রুয়ারিতে যেটা হলো। ওরা পরবর্তীতে দে হ্যাভ আন্ডারস্টুড, ওদের যে ইয়েটা হলো মেকানিজম, যে ইয়েটা আছে মেকানিজম, যখন নাকি ইয়ে করলো, রিইনফোর্স করলো, তখন ওরা ওই যে যারা কে ইলেক্ট করবে সেটা ওরা আন্ডারগ্রাউন্ড চলে গেল এবং বাংকারে চলে গেল, চলে গেল। মানে ওরা যে করলো কি গভর্নমেন্ট প্লাস যে ইয়েটা দেশ সার্ভাইভালের জন্য যা করলো, এটা কিন্তু এসে আমি বলবো ব্রিলিয়েন্টলি এক্সিকিউটেড বাই ইরানিয়ান গভর্নমেন্ট। মানে আমি ইরানিয়ান গভর্নমেন্ট ইন দ্য সেন্স আমি বলছি কি ইরানিয়ান রেজিম ওয়ার্ডটা আমি এই জন্য বলবো, রেজিম ইন নট ইন আদার সেন্স। আমি বলছি কি ওখানে কে সিঙ্গেল আয়াতুল্লাহ খামেনি যে উনি দেশ ইজ নট, এখানে দিস মাল্টি টায়ার্ড এবং মাল্টিপল লিডারশিপটা কিন্তু ডিসিমিনেটেড ছিল। ওই একটা সার্ভাইভালের জন্য যা কিছু করার দে হ্যাভ ডান ইট। এটাই হলো দ্য ওয়েস্ট, দে হ্যাভ ডান রং আর কি। হয়ে গেল, ওরা ভেবেছিল যে স্যার আমরা দেখলাম যে 40 দিনের যে একটা যুদ্ধ হলো তখন, এবং এই যুদ্ধের শেষ দিকে এসে প্রেসিডেন্ট ট্রাম্প বলল যে ইরানের সামরিক বাহিনীকে প্রায় ধ্বংস করে ফেলা হয়েছে। আমার প্রশ্ন হলো কি আসলেই ইরানের সামরিক বাহিনীকে ধ্বংস করে ফেলা হয়েছে?
যে আপনার দৃষ্টিতে কি মনে হয় যে 40 দিনের যুদ্ধে আমরা যদি বলি সামরিক এবং কৌশলগত দিক থেকে কাকে আপনি এগিয়ে রাখবেন? আচ্ছা, আমেরিকানটা আমি বলি এই যে 40 দিন যেটা ইয়েটা হয়েছে, আপনি এই এটাতেই বুঝবেন। আমি কিছুক্ষণ আগে কথা বলছিলাম কে ওরা যে ওভার দ্য সিন্স 1979 এত বছর ধরে দে হ্যাভ ডান সার্টেন থিংস। ওরা বলতে কোনটা আমি ধরবো, কোনটা ছাড়বো, কোনটাতে ইনভেস্ট করবো, কোনটাতে করবো না, এগুলি কিন্তু দে হ্যাভ ডান অ্যান্ড পারফেক্টেড ইট। অ্যান্ড এই 40 দিন বা গত বছরের জুন মাসে যে জুলাই মাসে যেটা হলো, ওখানে কিন্তু আপনি যদি দেখেন দে হ্যাভ এক্সপোজ পুরো ফুললি। কিন্তু ওদের যে ট্রাম্প কার্ডগুলি কিন্তু এখনও ইরানিয়ানরা কিন্তু এখনও ইয়ে করেন নাই, মানে বা এখনও কিন্তু ওদের কাছে অনেকগুলি ট্রাম্প কার্ড আছে। হ্যাঁ, এবং আপনি কালকে যে গতকাল রাতেও যদি দেখেন সাডেনলি দেয়ার আর সার্টেন থিংস উইচ ওয়ার আমিও পাজল হয়ে গেলাম ওই দেখে, কেন এটা তো জানতাম না কি ওটা ওদের কাছে আছে। বুঝতে পারছেন, এই ধরনের অনেক কিছু ট্রাম্প কার্ড ছিল, আছে এখনও, যেটা নিয়ে ওরা সব কিছু কিন্তু ইয়ে করে নেয়। এবং এইটা হলো এই এই ইরানিয়ান যে গভর্নমেন্টের সার্ভাইভালের ওয়ান অফ দ্য মেইন। এখন যে ধ্বংসের কথা যদি বলেন আপনি, এখন কি বলবো, ট্রাম্প যেটা বলে এবং ওনার যে মিলিটারি যেটা বলে অনেক পার্থক্য, বুঝছেন। এবং মিলিটারিরা তো প্রথম থেকেই বলতেছিল কি ডু নট অ্যাটাক, বাট ট্রাম্প ওর তো অন্য মোটিভেশনের জন্য হি ডিড ইট। বাট তাই বলে যে হোল ইয়েস, ওদের একটা জিনিস যেটা নাকি ডিভাস্টেশন করেছে হলো নেভিকে। ইয়েস, নেভি দে হ্যাভ সাবমেরিন, মোস্ট অফ দ্য অনেকগুলি বা ওদের যে বোটস ছিল বা গান বোট ছিল, ওগুলি সব কিন্তু ধ্বংস করা হয়েছে। ইটস ট্রু। এবং বাট আপনাকে কিন্তু দেখেন এদিকে ওরা কি নেভির পিছনে কি অনেক টাকা খরচ করেছে? নো। আপনাদের মডার্ন যতগুলি কিসের উপরে করেছে ওরা হলো কি, যেটা নাকি ওই যে কামিকাজি ড্রোন বোট আছে কিছু, যে বোট ছোটো স্পিড বোটের মধ্যে কামিকাজি ড্রোন লাগানো, ওগুলিতে করেছে। ওরা মাইনে করেছে, হাই স্পিড যে সারফেস বোট যেগুলি করেছে ওগুলিতে ইয়ে করেছে। ওরা কিন্তু ফ্রিগেট বা ডিস্ট্রয়ার অনেক বড় বড় ওগুলিতে ওরা, বা এয়ারক্রাফট ক্যারিয়ার ওগুলিতে ওরা ইনভেস্ট করে নেই। সো এটা চলে গেছে বলে কিন্তু ওরা জানে কি ওরা থাকতে পারবে না বা ইয়ে করতে পারবে না। বাট হোয়াট দে হ্যাভ ডান, যাতে নাকি যে অনেকগুলি স্ট্যান্ড অফ ওয়েপন্স ওরা করেছে, যেটা নাকি শোর থেকে বা এই যে ছোটো ছোটো বোট থেকে ফায়ার করতে পারে। অ্যান্ড দিস ইজ হোয়াট দে হ্যাভ ডান। দে হ্যাভ ডান সারফেস টু সি যে মিসাইল, যেটা নাকি বললাম গতকাল যেটা ফায়ার করলো। অ্যান্ড ইট হ্যাজ হিট আমেরিকান ওয়ারশিপ করেছে, বিকজ আমেরিকান ওয়ারশিপকে ওয়ার্নিং দিয়েছিল কি ডু নট কাম টু দিস ওয়ে বিকজ দিস ইজ নট দ্য অথরাইজড রুট, বাট দে হ্যাভ গন দেয়ার অ্যান্ড দে হ্যাভ ফায়ার। এটা কিন্তু ভেরি সারপ্রাইজিং ছিল। সবাই জানে হয়তো আছে ওদের কাছে, বাট এই যে একটা ওয়েপন যে ইয়ে করলো, এখন কিন্তু ওরা আমেরিকানরা বেশ অ্যালার্ট হয়ে গেছে কে কোন দিকে যাবে না যাবে। মিলিটারির দিকে যদি বলেন, মিলিটারিলি কিন্তু ওদের কিন্তু এখন পর্যন্ত ফোর্সেস আর ইনট্যাক্ট। ইয়েস, ইনফ্রাস্ট্রাকচার ওরা যে বলে কি এখন পর্যন্ত 70% অফ দেয়ার ব্যালিস্টিক মিসাইলস কিন্তু এখনও আছে। এটা হলো ফাইনাল রিপোর্ট, যেটা নাকি সিআইএ বা অন্যান্য যারা আছে বা ডিআইএ ওদের যে ইন্টেলিজেন্স এজেন্সিসগুলি ওরা ইয়ে করেছে কি দে হ্যাভ স্টিল 70% অফ দ্য ব্যালিস্টিক মিসাইলস। আচ্ছা, তারপরে ড্রোনের প্রোডাকশান ইজ স্টিল গোয়িং অন অ্যান্ড ইটস হিউজ। বাট এটা জাস্ট মানে মুড়ির মতো বেরোচ্ছে আর কি ড্রোনে। সো এটা কিন্তু ট্রাম্প যেটা বলছে, বাট অন গ্রাউন্ড রিয়ালিটি কিন্তু নাই। এখন এই যে যেমন আজ যদিও আমেরিকানরা 7 দিন ধরে মারছে ইরানের উপরে, বাট ইরান শুরু করলো আজ থার্ড ডে, ধরেন থার্ড ডে কিন্তু ওরা যেভাবে রিটালিয়েশন করছে এগেনস্ট দ্য আমেরিকান বেসেস ইন মিডল ইস্ট, কোনো কমতি দেখছি না। কালকে যেমন ধরেন কুয়েতের অবস্থায় দেখেন কী হয়েছে গতকাল, ওদের যে ওয়ান অফ দ্য লার্জেস্ট লজিস্টিক যে বেস ওটা পুরো গুড়িয়ে দিয়েছে। এখন বেরোচ্ছে যেটা আমাদের বাংলাদেশে 2-1 পেপার আসছে দেখবেন কে ওদের যে বেসে F-35 ছিল, মানে 12টা না কয়টা এরকম ছিল, অনেকে বলে দে হ্যাভ অলসো ডিস্ট্রয়েড সাম অফ দ্য F-35। আচ্ছা, ওখানে কালকে রাত্রের থেকে
দের ইজ এ ম্যাসিভ মুভমেন্ট অফ মানে এয়ার রিফুয়েলিং, মানে এটা তো বড় বড় পেট্রোল ইয়ে আছে যেটা নাকি যখন নাকি বড় লং ডিস্টেন্সে কোনো ফাইটার জেট যায় এয়ার রিফুয়েলিং সিস্টেম। অ্যান্ড দিজ আর অল মুভিং ফ্রম আমেরিকা টু ইউরোপ, ইউরোপ থেকে ইয়েতে মিডল ইস্ট আসছে। কালকে রাতে থেকে দেখবেন ম্যাসিভ আকারে হচ্ছে। বিগ ইয়েগুলি বা হচ্ছে লজিস্টিক যে ইয়েগুলি ওদের যে এয়ারক্রাফটগুলি আছে, দুজ আর অলসো মুভিং। তো মানে আপনি there is something going to happen and happening now. হ্যাঁ, এবং তারপরে যে মিলিটারি ডিফিটের কথা যেটা বলছি, ইয়েস ট্যাকটিক্যালি ইয়েস, এটা ইরানিয়ানরাও জানে, আমরাও জানি, সবাই জানে ট্যাকটিক্যালি পারবে না, বিকজ আমেরিকানস আর টু সুপিরিয়ার ইন এভরি অ্যাসপেক্ট। বাট স্ট্র্যাটেজিক্যালি যদি বলেন ইরান ইজ প্রিভেলিং। এখন স্ট্র্যাটেজিক্যালি বলতে কী করছি, ছোট দেশ আমাদের মতো যেরকম যা দেশ বা ছোট দেশে একটা হলো কি আপনি ইউ হ্যাভ টু সার্ভাইভ আফটার টেকিং পানিশমেন্টস ফ্রম ইউর অপোনেন্ট। এটা হলো আপনার উইন, অ্যান্ড দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট হ্যাড। আপনার লিডারশিপ চেঞ্জ হয় নাই। আচ্ছা, তারপরে মিসাইল একটার পর এখনও মারতেছে। আচ্ছা, এখন পর্যন্ত দে আর রিয়াক্টিং। আশেপাশে যত জিসিসিতে যতগুলি বেস ছিল সব শেষ। হ্যাঁ, এবং যদিও কালকে একটা কালকে 2-3 দিন আগে একটা ডিস্টার্বিং একটা নিউজ বের হচ্ছে যে মক্কার থেকে 70 কিলোমিটার ইস্টে একটা এয়ারবেস আছে। নাও সাউদিজরা কিন্তু ভেরি পার্টিকুলার ছিল, ওনারা কিন্তু আশেপাশে কিন্তু অন্য কাদেরকে দিত না। বাট এইটা বললে অলরেডি ইজ দ্যাট এই বেসটা পারমিশন দিয়েছে আমেরিকানদেরকে টুন্ডে। এখন এটা প্রবলেমটা কি দাঁড়িয়েছে দেখেন, ইটস এ ভেরি ডেঞ্জারাস মুভ বলবো আমি। যদিও সাউদিজ দে আর ডুইং ভেরি গুড, আমি বলবো স্ট্র্যাটেজিক্যালি, প্লাস ওরা ভেরি ঠান্ডা মাথায় অনেকগুলি রিয়াক্ট করছিল বা ডিপ্লোমেসিও করছিল। বাট এই গিয়ারটা আমার কাছে খুবই একটা ডেঞ্জারাস মুভ মনে হলো। কারণ হলো হুতি যদি বাড়ে ওখান থেকে আমাদের কাবা শরীফের বুঝতে পারছেন হাউ ডেঞ্জারাস মুভ ইট ইজ। অ্যান্ড দিস ইজ অনেকে বলে যেটা নাকি দিস ইজ ডান ইন্টেনশনালি যাতে হুতিরা না মারে। এটা তো এখন আমি যেটাকে বলতে চাচ্ছিলাম যে স্ট্র্যাটেজিক্যালি যা যা করার দরকার, মানে this Iran has survived, so but yes, strategically they have মানে এগিয়ে আছে, they lost আর কি। এক্স্যাক্টলি স্যার, এই যে ইরানের উপর যে আগ্রাসন বা যুদ্ধের মাধ্যমে আমেরিকা যে তার কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা, মানে আসলে যে লক্ষ্যমাত্রা নিয়ে তারা আসলে এই আগ্রাসনটা চালাচ্ছে, আপনার কি মনে হয় যে এই লক্ষ্যমাত্রা আমেরিকা অর্জন করতে পেরেছে, কিংবা তাদের হিসাব নিকাশে কোনো ধরনের ভুল আছে কিনা, কি মনে হয় আপনার? জি, এটা হলো দ্য বিগেস্ট কোয়েশ্চেন। ইউ আর রাইট। মানে যে হিসাব নিকাশ করেছে আমেরিকা, নান অফ দ্য অ্যাচিভড, এক্সিকিউট করতে পারেনি, মানে এইমই অ্যাচিভ করতে পারেনি। আচ্ছা, প্রথমে আসি আমি রেজিম চেঞ্জ। রেজিম ইজ, এর আগে আমরা দেখেছি চেষ্টা করেছে তারা নিজেদের মধ্যে, রেজিম ইজ দেয়ার অ্যান্ড ইটস ফাইটিং অ্যান্ড ইট ইজ নেগোশিয়েটিং and negotiated with them directly. First time since 1979 এর পরে ফার্স্ট টাইম আমেরিকানদের সাথে ইরানিয়ানস হ্যাভ সেট ইন সুইজারল্যান্ডে, যেখানে সাইন করলো পরবর্তীতে ইসলামাবাদেও যেটা হলো। দিস ইজ তো এটা হলো একটা নাম্বার 1। নাম্বার 2 হলো এখন পর্যন্ত মিসাইল অ্যান্ড ড্রোনস আর ইনট্যাক্ট। এবং যে আমি আপনাকে যেটা বলছিলাম ওদের যে চিপ ড্রোন এখন পর্যন্ত কিন্তু মারছে, এখন পর্যন্ত কিন্তু ব্যালিস্টিক মিসাইল পড়ছে। এবং যে ব্যালিস্টিক মিসাইলগুলি এখন যেগুলি মারছে, দিস আর মাচ মোর সফিস্টিকেটেড দ্যান দ্য প্রিভিয়াস ওয়ান। বুঝতে পারছি তো, এটা দ্যাট ইজ ইনট্যাক্ট। আচ্ছা, থার্ড হলো ওদের যেটা নাকি বলেছিল নিউক্লিয়ার ফ্যাসিলিটিসগুলি, নিউক্লিয়ার ফ্যাসিলিটিস কিন্তু কিছুই করে নেই। এবং আপনি যদি গত বছরে করার পরে, ওই যে মারার পরে আপনি দেখবেন কয়েকদিন পরে কিন্তু রিপেয়ার করে ফেললো। এইবারও কিন্তু করার পরে দেখবেন অলরেডি কিন্তু যেই জায়গায় মুখে যেখানে এন্ট্রেন্সে যেখানে নাকি ছিল, ওই জায়গায় কিন্তু স্যাটেলাইট ছবি থেকে বেরিয়ে আসলো, মানে ইটস ক্লিয়ার দেয়ার। সো ওদের নিউক্লিয়ার, ইয়েস ইনফ্রাস্ট্রাকচার যে ড্যামেজ হয়নি সেটা না, ইয়েস ইনফ্রাস্ট্রাকচার ড্যামেজ হয়েছে, বাট ম্যাটেরিয়াল
যেটাকে হলো, যেটা নাকি নিউক্লিয়ার, অনেকে বলে 60% ইয়ে পিউরিফাইড নিউক্লিয়ার মেটেরিয়াল ফিশন মেটেরিয়াল আছে, যেটা ইট ইজ স্টিল দেয়ার অ্যান্ড ইট ইজ ডিপ আন্ডার মাউন্টেন, যেটা নাকি মাউন্টেন, বা এটা হলো কিন্তু নট দ্য স্যান্ড মাউন্টেন বা মানে রক মাউন্টেন না, গ্রানাইট মাউন্টেন। এবং এটা কিন্তু ওরা দে হ্যাভ মেড বিগ স্টোরেজ ইনক্লুডিং ফ্যাসিলিটিস ফর ম্যানুফ্যাকচারিং, ওখানে কিন্তু দে হ্যাভ ডান ইট, এটাও করতে পারে নাই। 3 নম্বর। 4 নম্বর হলো কে বা আরেকটা যেটা নাকি উইচ দে হ্যাভেন ডান, যে মিডল ইস্টে যেটা ওরা বলছিল একটা কাইন্ড অফ ফেভারেবল চেঞ্জ আনার টুয়ার্ডস ইসরায়েল, হোল এই পুরো গেমটা তো হচ্ছে ইসরায়েলের জন্য, বুঝছেন? ওইটা কিন্তু হয়নি। নট অনলি দ্যাট, ফার্স্ট টাইম আমি আজ পর্যন্ত কোনো সময় দেখি নাই আমেরিকানদেরকে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতে। দিস দ্য ফার্স্ট টাইম ওদের ইভেন ভাইস প্রেসিডেন্ট ইজ সেই, বুঝতে পেরেছেন না? তো ইসরায়েল কিন্তু পুরাটা ওদের যেটা নাকি আমি বলবো খোরাক যেটাকে বলবো হলো সাপোর্ট অফ আমেরিকানস, স্পেশালি যে এক্সট্রিম ফার রাইট যে ক্রিশ্চিয়ান যে ক্রিশ্চিয়ান যারা আছে গ্রুপগুলি, ওরাই হলো দ্য বিগেস্ট সাপোর্টার। দে হ্যাভ স্টার্টেড টকিং এগেনস্ট ইসরায়েল। দিস ইজ ওয়ান অফ দ্য, এটা কিন্তু আর আমি ইয়ে করতে পারিনি। এখন দেখেন কত কিছু করছে ওরা ইয়ে করার জন্য, সাপোর্ট করে। এবং আপনার নট অনলি দ্যাট, আপনি এই জন্য কিন্তু আমেরিকানদেরকে কিন্তু বিরাট একটা ইয়ে করতে হচ্ছে, কিন্তু খেসারত দিতে হচ্ছে। আপনি খেসারত যদি দেখেন কালকে, যেমন ধরেন হাউ ইট ওয়ার্কস আর কি আমি বলি, যেমন জেনারেল অ্যাসেম্বলিতে যে ইলেকশনগুলি হচ্ছে, যে টেম্পোরারি মেম্বারের জন্য যেটা আছে, ওখানে দেখবেন তাজিকিস্তান ইজ কামিং, তাজিকিস্তান বিটিং সাম অফ দ্য ভেরি পাওয়ারফুল আমেরিকান সাপোর্টেড কান্ট্রিজ। বুঝতে পারছেন নেগেটিভিজম কত, মানে হাউ নেগেটিভ এটা হচ্ছে, যেটা নাকি ওরা আরেকটা জিনিস ধাক্কা বুঝে নাই, ওরা বুঝে না, হাও বুঝে, ওরা বুঝে কিছু কিছু লোক বলে, বাট ওই ওপেনলি বলে না, হলো গাজা এবং ইরানের ইয়ের জন্য, হ্যাঁ, এবং এটার জন্য যে বাইডেন যে কামালা যে হ্যারিস হেরেছে, এই যে একটা ওয়ান অফ দ্য রিজন, এটা কিন্তু ওদের আনঅফিসিয়ালি বলে, বাট ওপেনলি কোনো সময় বলে না। দিস ইজ ওয়ান অফ দ্য রিজন। মামদানি ইজ দ্য ফিনোমেনা ইন নিউইয়র্কের মেয়র, হি ইজ দ্য ফিনোমেনা অফ গাজা, হ্যাঁ। এবং আরেকটা হলো মামদানি সাপোর্টে যে গত সরি এই মাসের প্রথম দিকে যা ইলেকশন হলো, ওখানে ট্রাম্প মিলিয়ন্স অফ ডলার্স ওয়ার স্পেন্ড, ট্রাম্প নিজেই সাপোর্ট করেছে। অল দোজ যারা তিনজন, অল আর সাপোর্টেড বাই মামদানি। বুঝতে পেরেছি? আমি বলছি কি এখানে দিস ইজ অ্যানাদার থিং, যেটা নাকি ওরা চেয়েছিল ইসরায়েলিজদেরকে ফেভারেবল আনতে, এই ফেভার। আর সবচেয়ে বড় আরেকটা জিনিস হলো কি, মানে ওয়ান অফ দ্য বিগেস্ট, এটা যেটা নাকি 80 দশকে এটা ছিল, বাট এবার যেটা ইয়ে করে, মানে এই যে এবার যে পাওয়া ইরানদের, আমি বলবো দিস ইজ দ্য মোর দেন অ্যাটম বমের যদি নাও থাকে, হ্যাঁ, তাও কিন্তু দিস ইজ দি অ্যাটম বম, হলো স্ট্রেইট অফ হরমুজ। এখন দেখেন আপনি এটাতে দে ক্যান ডু আনডু এনিথিং, এবং তাই হচ্ছে। কিন্তু স্যার আপনার কথা ধরে আমি একটা বিষয় বলছিলাম যে 40 দিনের যুদ্ধে আমরা দেখলাম যে শেষ দিকে এসে প্রেসিডেন্ট ট্রাম্প অনেকটা একতরফাভাবে যুদ্ধবিরতি। এখন আমার কথা হচ্ছে যে এই আসলে এই হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার কারণে আসলে তখন দেখলাম আমরা বিশ্বব্যাপী একটা সংকট তৈরি হয়েছিল। আপনার কি মনে হয় যে এই সংকটের কারণে কি তখন সে তড়িঘড়ি করে এই একতরফা? আমি বলি আমেরিকানরা একটা জিনিস বলে দিই, আমেরিকানরা কিন্তু দে ডোন্ট বদার অ্যাবাউট আদার্স, ওরা নিজেদের কথাই চিন্তা করে। এখন বলেন আপনি, ইয়েস, আপনার প্রশ্নটা যে তাহলে কেন হঠাৎ ট্রাম্প বলকে না ওরা ইয়ে করছে, ইরানিয়ানরা বলতেছে না উই আর নট রেডি টু সাইন, ও বলছে না 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 সাইন। আর নিচে দিয়ে তো ওই যে পাকিস্তানের পাকিস্তান যে ডেলিগেটদেরকে পাঠাচ্ছে কে ভাই ওদেরকে বল তোরা মেনে যা। ওয়ান অফ দ্য কারণ হলো আমেরিকার কাছে একটা দে কল ইট স্ট্র্যাটেজিক রিজার্ভ একটা আছে তেলের, অ্যান্ড দিস ইজ দ্য ফার্স্ট টাইম সিন্স 1980 এত ডেঞ্জারাসলি লো লেভেলে চলে এসেছিলো। এর বেশি যদি হয়, এরা এই যে এখন পুরো পৃথিবীতে যে বিভিন্ন জায়গায় গিয়ে ইয়ে করে যে বম্বিং করে বা যা করে অপারেশন, তেল না থাকলে তো এই অপারেশনগুলি করতে পারে না। দিস ইজ ওয়ান অফ দ্য রিজন দে হ্যাভ মানে তাড়াতাড়ি করেছে। আরেকটা হলো কি
যেটা নাকি অ্যানাদার ভেরি ইন্টারেস্টিং যেটা হলো কি আপনি দেখেন চায়না কিন্তু প্লেইং ভেরি কুল, ভেরি কুল এবং এটা ওয়ান অফ দ্য কারণটা হলো কি প্রথমে ওরা যেটা নাকি আমেরিকানরা ভেবেছে ওরা এক ঢিলে দুই পাখি মেরে ফেলবে, একটা হলো ইরানকে ইয়ে করে দেবে আর একটা সেকেন্ড হলো চায়নাকে ইয়ে করে দেবে। আর কারণ হলো চায়নার মোর দেন 80% অফ দ্য অয়েল কামস ফ্রম দিস সাইড, অফকোর্স আবার রাশিয়ার থেকে আসে, বাট ওগুলি হলো কেউ যে ওভার দ্য ল্যান্ড আসে। হোয়াট চায়না ডিড, চায়না কী করেছে, দে হ্যাভ বিল্ট আপ দেয়ার রিজার্ভ, স্ট্র্যাটেজিক রিজার্ভ। নট অনলি বিল্ট আপ করেছে, ওটার অনেক বেশি ইয়ে করেছে, মানে ধরেন রিজার্ভ করে রেখেছে। এখন আপনার জিনিসপত্রের দাম কোন সময় বাড়ে, যখন নাকি আপনার প্রোডাকশন কম হয়। তো ট্রাম্প ভেবেছিল কি হরমুজটা যদি বন্ধ করে ফেলে ইরান, তাহলে আমি চায়নাকে একটা বাড়ি দিতে পারবো, চায়না আর কিনতে পারবে না, চায়না প্যানিক হয়ে যাবে, তাহলে আমরা অনেক কিছু পেয়ে যাব। বাট চায়না কিন্তু মাস্টার অ্যানাদার স্ট্র্যাটেজিস্ট, ওরা কিন্তু অনেক আগের থেকে কিনে রেখেছে। নট অনলি কিনে রেখেছে, ওরা আরেকটা জিনিস করেছে, মানে আমি এই সবগুলি কিন্তু রিলেটেড উইথ ইরান ওয়ার কিন্তু হোয়াট দে ডিড আপনি খেয়াল করে দেখেন। হঠাৎ দেখবেন বাংলাদেশি পেপারে আসে কে আজকে গোল্ডের দাম 5,000-6,000, আবার 2 দিন পরে কমে যায়। এগুলি কারণগুলি কেন জানেন? কেন স্যার? চায়না। এখন চায়না হোয়াট দে ডিড, চায়না আপনি যখন বাড়া শুরু করলো তখন কী করলো, দে স্টার্টেড বাইং গোল্ড ফ্রম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, তারপরে দেখবেন কেনার পরে যখন সাফিসিয়েন্ট স্টক হয়েছে তখন কী করবেন দেখবেন, হঠাৎ দেখবেন বিকজ অফ ইয়ে করার জন্য দে স্টার্ট সেলিং দোজ গোল্ড টু দ্য মার্কেট, তখন আবার দাম কমে যায়। তো আপনি দেখেন হাউ চাইনিজ আর কন্ট্রোলিং অ্যান্ড দে হ্যাভ, ইটস নট চায়না, চায়নার ড্রেনের মানে ডিমান্ডের উপরে, চায়নার ডিমান্ড অ্যান্ড ওর পারচেজিং ক্যাপাসিটির উপরে কিন্তু ওয়ার্ল্ডের পৃথিবীর কিন্তু গুড হেলথে, ইকোনমিক গুড হেলথের কিন্তু নির্ভর করে। আরেকটা দেখেন যেটা নাকি আনাদার প্যানিক হয়ে যায়, এই যে ট্রাম্প কয়েকদিন আগে গেল না, হঠাৎ গেল, তো ওয়ান অফ দ্য রিজন হলো চায়না কিন্তু আপনি দেখবেন ওদের হঠাৎ এটা বেশ কয়েক বছর ধরে করছে, ওরা কী করছে, দে হ্যাড ট্রিলিয়ন্স অফ ডলার্স অফ ওদের চাইনিজ ডেট কিনে রেখেছিল, মানে ট্রেজারি বন্ড যেটাকে বলে, ওদের যে ডেটটা কিনে রেখেছিল, চাইনিজ ওয়ান অফ দ্য বিগেস্ট ছিল। চায়না হোয়াট দিদি যখন নাকি এরা আর কথা টেরিফ, কথা সেই কথা ওই, তখন বলা কি দে স্টার্টেড ডাম্পিং ট্রেজারি বন্ড। এখন ট্রেজারি বন্ড যখন নাকি ডাম্প করে তখন ডলারের দামটা কমে যাচ্ছে, বুঝতে পারছেন? আর ডলার দাম কমলে মানে আমেরিকান ইকোনমি ইজ ওদের স্টক এক্সচেঞ্জ ক্র্যাশ করবে। আপনার মনে আছে গত 6 মাসে ধরে বাংলাদেশেও কিছু কিছু পেপারে দেখবেন ছবি, ওদের স্টক এক্সচেঞ্জের পুরা লাল, সবুজ আর নাই, সবুজ মানে হলো পজিটিভ দিকে যাচ্ছে, লাল আপনি দেখেছেন, দোজ আর দ্য টাইম ওয়েন দে এর মধ্যে জয়েন করেছে হলো জাপানিজরা, জাপানরাও কিন্তু দে আর অলসো ডাম্পিং দেয়ার ট্রেজারি, ইউএস ট্রেজারি বন্ড। আমি বলছি রিসেন্টলি এই মাস থেকে এটা ভেরি পাজলিং, টার্কি ইজ ডুইং দ্য সেম থিং। টার্কি নট অনলি ওদের ট্রেজারি ইয়ে করছে, দে আর অলসো ডাম্পিং ডলার্স অলসো, বুঝলি? অফকোর্স অনেক সময় করে স্টেবিলিটির জন্য, বাট টার্কির এই সাডেন মুভটা ইজ ভেরি ইন্টারেস্টিং এটা। তো এই যে আমি আপনাকে বললাম কি এই যে ধরেন এই যে একটা ইয়েটা এত কিছু হলো, হ্যাঁ, মানে ওরা হরমুজ বন্ধ হয়ে গেলে এতগুলি একটাও কিন্তু স্ট্র্যাটেজিক কিন্তু ওরা ইয়ে করতে পারলো না, বাট ট্যাকটিক্যালি ইয়াস ওরা এক্স্যাক্টলি। স্যার আমরা দেখলাম যে এই যে পাকিস্তান, আপনি বলছিলেন যে পাকিস্তানের মধ্যস্থতায় প্রেসিডেন্ট ট্রাম্প এবং আহমেদিনেজাদের একটা 14 দফার একটা সমঝোতা স্মারক সই হয়েছিল। তো এই প্রেক্ষাপটে এখন তো আবার যুদ্ধ শুরু হয়েছে, যুদ্ধ চলছে বেশ কয়েকদিন ধরে। এই 14 দফাকে আসলে আপনি কীভাবে মূল্যায়ন করবেন? আমি আগে একটা ক্ল্যারিফাই করে দিই, এই 14 দফাটা কিন্তু দিস ইজ নট MOU ফর সিজ ফায়ার, বুঝতে পারছেন? এটা আমি আগে একটু ক্ল্যারিফাই করি, বিকজ এটা হলো ফ্রেমওয়ার্ক। আচ্ছা, ফ্রেমওয়ার্কের পর আপনি যদি দেখেন যে একটা সিজ ফায়ার হবে, এতদিন 60 ডেজের পরে হবে, ওই যে নেগোসিয়েশন শুরু হবে, তারপরে ওদের কী স্যাংশন করবে, কী করবে, এরকম 14টা পয়েন্ট আছে এখানে। কিন্তু এর আগেই কিন্তু মানে আবার আমেরিকানস হ্যাভ আগ্রাসন শুরু করলো, বম্বিং দেভ স্টার্টেড আর কি। তো ওই জন্য আবার এটা আর টিকলো না। এটা হলো কি ওই যে যখন কি আমেরিকানসরা ইন
ঠিক সুপে আছে, হ্যাঁ, তখনই কিন্তু এই কাজগুলি করে। সামনে নভেম্বরে ইলেকশন আছে, হ্যাঁ, আপনি বা আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি এই দেশ নিচে কি না উল্টা কাজ করে বসে। সেম থিং উইথ ইসরায়েল, সেপ্টেম্বরে ওদের ইলেকশন। অ্যান্ড দিস গায় এই যে যে নাকি জেনোসাইডার যে নেতানিয়াহু, সে কিন্তু অলরেডি দের ইজ এ প্রেডিকশন দ্যাট হি মাইট লুজ। আপনি জানি না ও কী করে বসে লেবানন, সাউথ লেবানন অ্যান্ড বেরুতে, তারপরে এই যে ওখানে গাজাতে তো আপনি দেখছেন কী করছে, সিরিয়াতে করেছে। কালকে যেটা মানে সিরিয়াতেও শুরু করে দিয়েছে। এবং মানে এই দিস ইজ হি ইজ এ ম্যাড ম্যান আর কি, এক্স্যাক্টলি। বুঝছেন না? তো এইটা কিন্তু একটা ভেরি অ্যালার্মিং কে কি এই দুটা সার্ভাইভাল মোডে এই দুটোটা ইয়ে ট্রাম্প আর নেতানিয়াহু। এখন কী যে করে বসে, দ্যাটস এ ভেরি ডেঞ্জারাস ইয়ে। সেটাই। স্যার আমরা দেখলাম এই কয়েকদিন আগে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় প্রায় 2 কোটির বেশি মানুষ অংশগ্রহণ করেছে এবং আমরা দেখেছি সারা দুনিয়া থেকে প্রায় 98টা দেশের প্রতিনিধিরা সেখানে অংশ নিয়েছে এবং এই শেষ সময়টাতে আমরা দেখলাম যে ইরানের দক্ষিণ উপকূলে ওই সময়টাতেই আমেরিকার আগ্রাসনটা শুরু হলো। আমার প্রশ্ন হলো যে এই যে এত বড় একটা অনুষ্ঠান এবং এতগুলো দেশের অংশগ্রহণ সেখানে, এর মধ্য দিয়ে এবং আমরা দেখলাম 14 দফার একটা এমইও হয়েছিল, এর মধ্য দিয়ে ওই যে ইরানে আগ্রাসন চালালো, আমরা সে অর্থে পাকিস্তানকেও দেখি নেই যে এটার তারা স্ট্রংলি প্রতিবাদ করতে বা অন্যান্য পৃথিবী ওইভাবে করে যে প্রতিবাদ করার যে একটা ব্যাপার, সেটা আমরা দেখছি না এখন পর্যন্ত। ব্যাপারটাকে আপনি কীভাবে দেখছেন? এটা বা ধরেন আমি যেমন যারা নেগোশিয়েট করছে, হ্যাঁ, ইট ইজ আন্ডারস্ট্যান্ডেবল। ওরা বা মানে ওরা নিউট্রালিটি মেনটেন করার জন্য একটা করবে, হ্যাঁ। অ্যান্ড স্পেশালি পাকিস্তানের ব্যাপারটা আমি বলি, পাকিস্তানে কিন্তু ইকোনমিক্যালি কিন্তু খুবই খারাপ, ভেরি দুর্বল। ওরা এমন কিছু করতে চাবে না যেটার জন্য নাকি ওরা মানে আমেরিকার মতো দেশ একটা মানে বিরক্ত হয়, এবং ওদের যে IMF লোন বলেন যেটা নাকি আনাদা দিয়ে ছাড়ার কথা, এটা যাতে নাকি বন্ধ না হয়, 1 নম্বর। 2 নম্বর হলো এই যে ওখানে যে বা ইভেন আপনার সাথে যোগ দেন সাউদিসদেরকে, দেখেন না আপনি ইউএই কীভাবে আমেরিকা ওই যে পাকিস্তানের উপর রেগে টেগে গিয়ে ওদের $3 বিলিয়ন ফেরত চেয়েছে, উইচ দে অলরেডি পেইড। অ্যান্ড ইজ এ ভেরি পাকিস্তান ইজ এ ভেরি মানে ভেরি পিকুলিয়ার একটা রাদা ভেরি প্রিকেরিয়াস একটা সিচুয়েশন আছে, বিকজ এদিকেও যেতে পারছে না, ওদিকে যেতে পারছে না, নতুন করে আবার একটা সংকট তৈরি হয়েছে। সংকট এই জন্য পাকিস্তানের ব্যাপারটা আন্ডারস্ট্যান্ডেবল, এটা সে ওরা করছে বিকজ অ্যাজ এ নেগোশিয়েটার ইউ আর সাপোজ টু বি এ রেফারি, নট ইউ আর নট সাপোজ টু টেক সাইডস। বাট তাই বলে ওরা ওদের কিন্তু হায়েস্ট part of the government has gone to Tehran for জানাজার জন্য গেছেন, বুঝে তো এটা মানে তবুও এই ব্যাপারে প্রোটেস্টের ব্যাপারটা ইজ এ ভেরি সেন্সিটিভ ব্যাপার, বিকজ আপনি তো বুঝতে পারছেন কোন দিকে গিয়ে। বাট তাই বলে যে চাইনিজরা বসে আছে তা না, চাইনিজরা কিন্তু দে হ্যাভ সেড ইট। বাট পাকিস্তানের বেলা, পাকিস্তান বা কাতারের বেলা যদি বলেন, একটু ডিফিকাল্ট ইন পজিশন, বিকজ জাস্ট টু শো দ্যাট দে আর নিউট্রাল ইন দেয়ার স্টান্স আর কি। স্যার আমরা এই লম্বা সময় ধরে আমরা দেখছি প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিমুখী অবস্থান, সে কখনো বলছে যুদ্ধ চলবে, আবার কখনো বলছে যে আলোচনা। তার এই দ্বিমুখী স্ট্যান্ডার্ডটা আসলে আপনার কী মনে হয়? এটা কি আসলে যুদ্ধের কোনো রণকৌশল, নাকি আপনার কাছে মনে হয় কূটনৈতিক একটা ব্যর্থতা? আচ্ছা, ইটস এ ভেরি ইন্টারেস্টিং। মানে আমি আবার মানে আমরা তো মিলিটারি হিস্ট্রির ছাত্র, আমি আমার জীবনে কোনো সময় পলিটিক্যাল লিডার এইভাবে আমি দেখি নাই। দিনে এক কথা, রাত এক কথা, পরের দিন আরেক কথা, এবং সে যখন যেটা বলে তার উল্টোটাই আসলে হয় অনেক সময়। আচ্ছা, এখানে আপনাকে আমি জাস্ট একটা কথা বলি। একটা তো হলো হিজ এ মানে থিংস আর নট আন্ডার হিজ কন্ট্রোল, দিস ইজ নাম্বার 1, হ্যাঁ। এবং সে যেভাবে চেয়েছিল না, বুঝেছিল, হয়নি। এখন এক্সিটও করতে পারছে না, বিকজ এক্সিট যদি করতে চায়, এই যে নভেম্বরে ও হেরে যাবে, নভেম্বরে হারলেই মানে ধরে নেবেন কনফার্ম হি উইল বি ইমপিচ করবে ওকে। তো দ্যাট ইজ অ্যানাদার ফ্যাক্টর। আরেকটা জিনিস আমি আপনাকে বলি, এটা আপনি দেখবেন অনেক জায়গা আছে, কিছু কিছু নিউজ পেপারে পাবেন, ওয়েস্টার্ন এবং ব্রিটিশ 1-2 নিউজ পেপারে পাবেন। এখানে মানে কি, আপনি দেখেন এই যে আমেরিকা থেকে নেগোশিয়েটিং টিমে কে আছে,
যে বা ওনার একজন ব্যবসায়ী বন্ধু, হ্যাঁ, আরেকজন হলো ওনার মেয়ের জামাই, অ্যান্ড দে আর নট ডিপ্লোম্যাট। আচ্ছা, এখন ওরা আপনি 2 দিন আগে, গতকালই তো ওদের ইরানিয়ান ফরেন মিনিস্টারের এই স্টেটমেন্টটা যদি দেখেন, উনি একটা ভেরি ইম্পর্টেন্ট কথা বলেছেন। উনি বলেছেন কি এই যুদ্ধে যত ট্রাম্পেরা যত ওদের ফ্যামিলির যত প্রফিট করেছে ওইটার ভাগ দিতে হবে ইরানকে। এখন এই প্রফিট কথাটা আমি বলি কেন করেছে, এই যে যখন নাকি ধরেন বলে কি আচ্ছা কালকে থেকে সিজ ফায়ার হয়ে যাবে, তখন কী করলো, মার্কেটে স্টেবিলাইজ হয়ে গেল, তখন পিপল স্টার্টস বাই। হ্যাঁ, এবং এই যে কালকে যে সিজ ফায়ারটা হবে এই ইনফরমেশনটা কে জানতো? ট্রাম্প অ্যান্ড হিজ ফ্যামিলি এবং সাম ক্রনিস। ওরা কী করো, হিউজ, ইভেন হিজ সান, যে নাকি প্রেজেন্ট যে ওয়াইফের যে ছেলে, ব্যারন যার নাম, সেও কিন্তু $500 মিলিয়ন তেলের স্টকে কিনেছে, মানে স্টক এক্সচেঞ্জ থেকে বন্ড কিনেছে। বাট যখন নাকি 2 দিন পরে আবার বেড়ে গেল, হি হ্যাজ সাম মিলিয়ন্স অফ ডলার। দিস ইজ হোয়াট ইজ হ্যাপনিং হিয়ার। এই দুইজন যে মিস্টার উইটকফ আর জ্যারেড কুশনার, যে ওনার প্রেসিডেন্টের মেয়ের জামাই, যে দে আর অনলি ফর মিন্টিং মানি, অ্যাকচুয়াল নেগোসিয়েশন কিন্তু দে আর নট ডুইং। এখন এই যে জায়গাটা যেটা আপনি বললেন এখানে, যে কি হচ্ছে তাহলে এখানে যেটা নাকি ওরা মানে একটা হলো পার্সোনালাইজড, আপনাদের তো এটা পেপারে দেখেছেন তো, মানে ইতিহাসে ওয়ান অফ দ্য, মানে এই গত 1 বছরে ট্রাম্পের পার্সোনাল ওয়েলথ বেড়েছে $1 বিলিয়ন, ক্রিপ্টোকারেন্সি। ইভেন এটাও বেরিয়েছে কে, যেমন ধরেন হি হ্যাজ যে দুবাই শেখরা কী করেছে, $500 মিলিয়ন ওয়ার্থ অফ ক্রিপ্টোকারেন্সি পেয়েছে। ওখানে হি হ্যাজ অলসো সাম মিলিয়ন্স অফ ডলার করেছে, ইনকাম করেছে। দিস ইজ হাউ ওয়ার হ্যাজ বিকাম এ বিজনেস ফর সাম পিপল। এটা হলো ওয়ার প্রফিটিয়ার্স। অ্যান্ড এই জন্য ইরানিয়ান ফরেন মিনিস্টার যে বললো না, কে এদের ফ্যামিলি থেকে আমাদেরকে দিতে হবে এটা। এখন স্ট্র্যাটেজি, এই যে প্রথমে বললাম কে এইটা এক্সট্রিকেশন, মানে ওর বেরোবে কীভাবে ওটা ওরা জানে না। আরেকটা আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো কে বাইং টাইম। হ্যাঁ, বাইং টাইমের পরে যখন নাকি করে, হ্যাঁ, ইট ইজ ট্রু, দে আর বাইং টাইম, এবং গ্রাউন্ড ইনভেশনের লঞ্চের কিছু আছে, সাইন আছে, এটা আমি পরে আপনাকে বলবো কী সাইন আছে। অ্যান্ড they might go for ground invasion, but limited কিছু জায়গায় ওটা করবে। তো এখানে বাট ওরা যেভাবে বলে কি বাইং টাইম ফর রিপ্লেনিশিং ইজ ওয়েপন্স অ্যান্ড সিস্টেম, বাট আমেরিকান CIA প্লাস ওদের নিউ ইয়র্ক টাইমসে এবং বড় বড় পেপারই দেখবেন, ওখানে লেখা আছে যে স্টকগুলি ওরা খরচ করেছে এই ফেব্রুয়ারি মাসে, এগুলি রিপ্লেনিশ করতে ওরা 3 থেকে 5 বছর লাগবে। It's because these are very precision guided missiles, and ওগুলি হঠাৎ করতে বানাতে পারবে না। দিস ইজ ওয়াট প্যাট্রিয়ট বা বলেন, বা ওদের যে বড় বড় যে অ্যান্টি এয়ার মিসাইল বলেন, ওগুলি করতে তো অনেক সময় নেবে। তো ওইটা করতে তো তাহলে ওই লজিকটাও থাকছে না কে ওটা করবে। তারপরে ওরা যদি বলে কে ইনভেশনের জন্য ওরা সফটওয়্যার করবে, আশেপাশে রিজনাল ইয়েগুলি ঠিক করবে, বাট রিজনাল তো এখন কোনো ওদের বেস নাই। অল মেজর যেগুলি ছিল, দেজ ওয়ার ডিস্ট্রয়েড ইন ফেব্রুয়ারিতে, স্পেশালি রাডার্স অ্যান্ড অল দ্য সেন্সার্স, এবং এগুলি কিন্তু প্রথম দিনই, এবং গতকাল তো কুয়েতে ওদের এটাই করে ফেললো, লজিস্টিক বেজে করে ফেললো। দিস ইজ অ্যানাদার তো ওই লজিকটাও করছে না। তো আমার মনে হচ্ছে কি ইটস এ মোর অফ এ পার্সোনাল প্রফিট। আর একটা হি ইজ নট গেটিং, মানে ও যে সে কোনোভাবে বাইং টাইম যাতে নাকি নভেম্বর ইলেকশনে কোনো ইম্প্যাক্ট না হয়। দিস ইজ হাউ ওয়ান ইজ হতে পারে। কিন্তু আমার কথা হলো স্যার, এই যে একটা দেশ, মানে তারা এমইউর কথা বলছে এবং তার মতো করে যখন খুশি তখন সে ভেঙে দিচ্ছে, এই সিচুয়েশনে আসলে ইরানে আসলে কি করা উচিত? আপনার কাছে কি মনে হয় যে এই যে বারবার আলোচনার টেবিলে ডাকা হচ্ছে, আবার হামলা হচ্ছে, আগ্রাসন হচ্ছে, ইরানের কি আসলে এই বারবার এই আলোচনার ফাঁদে পা দেওয়া উচিত বা আলোচনার টেবিলে যাওয়া উচিত? কি মনে হয় আপনার? গুড কোয়েশ্চেন। ইনফ্যাক্ট আপনি যদি ইরানিয়ান দেখেন,
আমি বললাম না ইরানিয়ানদের কিছু কিছু দেখে আমরা রিয়েলি ইমপ্রেস আর কি অ্যাজ এ মিলিটারি ম্যান হিসেবে বলছি যারা সার্টেন ডিসিশন সার্টেন যে ওদের যে প্ল্যান যে স্ট্র্যাটেজিক প্ল্যান যেটা আনফোল্ড করছে ওটা দেখে কিন্তু আমরা রিয়েলি ইমপ্রেসড। ওয়ান অফ দ্য ইমপ্রেস হলো ওরা যে জিনিসগুলি করছে ওরা কিন্তু অলওয়েজ রেডি টু ফায়ার ব্যাক, নেগোসিয়েশনে যাচ্ছে সব জায়গায় করছে, বাট ওরা কিন্তু নেগোসিয়েশন পথটা কিন্তু করছে না, বন্ধ করছে না, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো আপনি দেখবেন 2-3 দিন আগে বা মুস্তফা খামেনি উনি বলেছেন কি আমার বাবার হত্যার বিচার করতে হবে, এবং তেহরানে কিন্তু যে ট্রাম্পকে মারার পোস্টারিং হচ্ছে। তাই বলে কি আমি আপনাকে অ্যাসিওর করি দে আর মাচ মোর ম্যাচিওর পিপল। ওরা কিন্তু মাথা গরম করে পিস্তল বের করে মারবে না। ইয়েস, রিটরিক হতে পারে, ওয়ার রিটরিক সবাই করে, বাট দে আর নট গোয়িং টু এমন কিছু করবে না যে নেগোসিয়েশন পথটা বন্ধ থাকে। বিকজ নেগোসিয়েশনে এটা তো মানতে হবে 40 বছর স্যাংশনে ওদের যে অল্টারনেটিভ ইকোনমি ছিল সেটাও আন্ডার প্রেশার, এবং চারিদিকে যেভাবে হচ্ছে মানে আফটারঅল পপুলেশন ইজ অলসো 90 মিলিয়ন পপুলেশন। এই পপুলেশনকে আপনি মানে হার্ডশিপে কতদিন রাখতে পারবেন? মানে আপনার ধরেন আপনি যেতে পারছেন না পৃথিবীতে, আপনার প্রোডাকশন বন্ধ, এক্সপোর্ট বন্ধ, ইম্পোর্ট বন্ধ, পৃথিবীর সাথে যোগাযোগ বন্ধ, এটা আপনি কতদিন রাখবেন? এটা কিন্তু ওনারা ভালো করে জানে, আবার ওই জন্য দেখবেন ওনারা কিন্তু নেগোসিয়েশনের পথটা খোলা রাখবে, ওটা বন্ধ করবে না। আপনার ইনফ্যাক্ট আনঅফিশিয়ালি আপনাকে বলি আমি, এই যে আমরা তো কত রিটরিক দেখছি না, নিচে নিচে কিন্তু সব নেগোসিয়েশন হচ্ছে, কথা হচ্ছে, এবং অলওয়েজ ইট ইজ ডান, অলওয়েজ এটা এখনও হচ্ছে কথা। স্যার আমার একটা কথা হচ্ছে যে আমরা এই সংকট আসলে দীর্ঘ সময় ধরে দেখে আসছি। আপনার কি মনে হয় একজন মিলিটারি ম্যান হিসেবে যে আসলে এই সংকটটা কিভাবে আসলে সাস্টেনেবল সমাধান হতে পারে, বা এমন হতে পারে যে এক পক্ষের চূড়ান্ত পরাজয়ের মাধ্যমে কি এই সংকটের সমাধান হতে পারে বলে আপনার মনে হয়? ইনফ্যাক্ট এক পক্ষ যদি পরাজয় যেটা বলেন ওটা হলে কিন্তু তাহলে কিন্তু আপনার যে পয়েন্ট অফ কন্টেনশনটা বা আপনার যে কনফ্লিক্ট যে বা যে জন্য কনফ্লিক্টটা শুরু হয়েছিল ওটা কিন্তু সলভ হলো না, ওটা হবে না। আর দিস এক্স্যাক্টলি হোয়াট ইজ হ্যাপনিং। আপনি দেখেন ইরাকে কি হয়েছে, একটা মিথ্যা কথায় ঢুকলো করে গাদ্দাফি হয়েছে, বা ধরেন লিবিয়াতে হয়েছে, 3 ভাগ দেশ। তারপরে আপনাকে সিরিয়াতে হয়েছে, সিরিয়াও এক্স্যাক্টলি সেম থিং। এখন এটা ইয়েস দ্যাটস দ্য অনলি পাথওয়ে হলো কি ইন্টারন্যাশনাল যে ইনস্টিটিউশনসগুলি ওদের থ্রুতে কিন্তু নেগোসিয়েশনগুলি হওয়া উচিত, যেটা নাকি আমেরিকা চাচ্ছে না। আমেরিকা চাচ্ছে ইউএনের যে যে পাওয়ারটা রিডিউস করা, এবং ওটা রিডিউস করে কাইন্ড অফ অ্যাকচুয়ালি বলতে গেলে ইউএন কিন্তু কোনো সিনেই নাই এই ইরানের যুদ্ধতে, এবং ওরা করছে পাকিস্তানি বাট কনফ্লিক্ট রেজলিউশনটা তখনই হবে যখন নাকি সবাই জন্য একটা উইন উইন সিচুয়েশনটা দেওয়া যায়। এবং ইট ইজ ট্রু। এখন উইন উইন সিচুয়েশনটা কী? আপনি তো পুরো ইরানিয়ান 90 মিলিয়ন ইরানিয়ানদের মেরে ফেলতে পারবেন না, বা আপনি ওরা ইরানিয়ানস উইল অলসো নট অ্যাটাক বিয়ন্ড হোয়াট ইজ দ্যাট কল মিডল ইস্ট। মানে মিডল ইস্ট বলতে আপনি ইসরায়েল পর্যন্ত করবে, বাট দে উইল নট গো টু ইউরোপ, বিকজ ওটা জানে দিস ইজ আলটিমেটলি তো একটা ওদের আছে কোন সময় ওদের দে হ্যাভ গট অলসো দেয়ার সার্টেন ডেড লাইন। তো আর এদিকে কিন্তু মারবে না, বাট ওরা কিন্তু দে ডোন্ট বদার। যখন নাকি জিসিসিতে আমেরিকান বেজ আছে, ওরা কিন্তু এক ফোঁটাও কিন্তু সেকেন্ড থট দেয় নেই মিসাইল মারতে, মেরে পুরো ফ্ল্যাট করে দিয়েছে। এটা হলো একটা বাট এটা হলো কি আপনার এসকেলেশন ল্যাডারটা আপনি কতটুকু নেবেন। এখন আমেরিকাও জানে কি এসকেলেশন ল্যাডারটা যদি আর বেশি নেয় হি ইজ গোয়িং টু লুজ ইউক্রেন। মানে আপনি ওই দিকে আবার ইউক্রেন যে লুজ করবে, আর যদি এসকেলেশন ল্যাডারটা আরও রাইজ করবে চায়না উইল ডাম্প লট অফ থিং, অ্যান্ড দেখবেন আপনি পরের দিনই দেখবেন তাইওয়ান ইনভেড করবেন। বুঝতে পারছি। আবার লিঙ্ক আপগুলি এইভাবে যদি আমরা করি তাহলে কি
আমেরিকায় কিন্তু এসকেলেশন ল্যাডার টার্ম নেবে না, বিকজ ইটস ভেরি ভেরি পপুলার ডিসিশন আমেরিকানসদের অ্যামাং দ্য আমেরিকান এই যে ইরান ওয়ারটা ইজ স্টিল 59% অফ দ্য পপুলেশন দে আর এগেনস্ট ইট। আর ওরা যেটা নাকি আমেরিকানরা ভয় পাচ্ছে, জুসদের এগেনস্টে কথা বলা শুরু করেছে। দ্যাট ইজ অলসো ইট নেভার হ্যাপেন, এবং ওরা কি না করতে পারে। কিন্তু কেউ কেউ বলে নাকি এটা নাকি মানে একটা নাটক, জিউসদের বিরুদ্ধে যে কথা বলার যে ব্যাপারটা, এটা কেউ কেউ বলছে যে এটা ইদানিং আমি বলি কিছু কিছু জায়গায় আমি যেমন কয়েকজনকে চিনি, যেমন টাকার কার্লসনদের নাম তো শুনেছেন। ওর আগেই আমি ওই যে যখন ইয়েতে শুনতাম, ফক্সে ছিল, তখন মাঝে মাঝে ওর অ্যানালিসিসগুলি শুনতাম। এবং এর যখন বলে, হ্যাঁ, হি ওয়াজ ওয়ান অফ দ্য বিগেস্ট সাপোর্টার ছিল জো রোগান, যে নাকি বিগেস্ট পডকাস্টার ইন দ্য ওয়ার্ল্ড। ওর দেখো যখন বলে, তখন ইউ হ্যাভ টু মানে সামথিং হ্যাজ গন রং। তারপর যে একটার পর একটা যে হারা শুরু করেছে, এই যে যারা রিপাবলিকানরা যারা হারা শুরু করেছে, তারপর যে মেইন গ্রাউন্ডে যারা নাকি এখন নাও, মানে আমার যা জানা মতে আমি কোনোদিন দেখি নাই আমেরিকানদের মধ্যে প্যালেস্টিনিয়ানদের প্রতি সিম্প্যাথি 20% কোনোদিন হয়নি। এখন কিন্তু 40% ক্রস। দিস আর দ্য থিং যেটা নাকি আমেরিকান সবচেয়ে ভয় পায়। তো এখন আমি বলি কি, এখন যেটা নাকি যাচ্ছে, যাওয়া উচিত আর কি হচ্ছে, বললাম না ওই যে ইলেকশনটা, দে আর বাইং টাইম ফর দ্য ইলেকশন। এখন এই যে নভেম্বরে যেটা ইলেকশনটা, এখন এটার পরে কনফ্লিক্ট রেজলিউশনটা যদি চায়, বা আমার মনে হয় নেগোসিয়েশন কিছু ছাড় দিতে হবে, কিছু ইয়ে করতে হবে, আদারওয়াইজ দের ইজ নো ওয়ে। বাট একটা জিনিস আমি আপনাকে বলে দিই, দ্য কি ইজ উইথ ইরান, স্টেট অফ হরমুজ ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইয়েতে, এবং এটা যতই করুক না করো, ইটস রিয়েলি ডাজন্ট ম্যাটার। স্যার, আমরা অনুষ্ঠান শেষ করব, একেবারে শেষ পর্যায়ে এসে আমরা সংক্ষেপে একটু আপনার কাছে জানতে চাই যে আসলে আমরা তো চলতি বছরের শুরুতে ফেব্রুয়ারিতে যে যুদ্ধটা শুরু হয়েছিল, আমরা সেখানে দেখেছি 40 দিন হয়েছে, এবং শেষ সময়ে এসে তড়িঘড়ি করে যুদ্ধবিরতি জন্য ট্রাম্প বলেছে, এবং কিছুদিন যুদ্ধবিরতিও ছিল। আবার যুদ্ধটা শুরু হয়েছে গেল কয়েকদিন ধরে, এবং আমরা দেখেছি যে তেহরানে আপনি যেটা বলেন, বর্তমান যে সর্বোচ্চ ধর্মীয় নেতা আছেন তিনি মুস্তাফা খামেনি, তিনি বলেছেন তার যে বাবার যে প্রতিশোধ নেওয়ার জন্য কথা বলছেন। তো সব কিছু মিলিয়ে মানে এখনকার পরিস্থিতিটা বেশ উত্তপ্তই বলা যায়। আমার প্রশ্ন হলো যে আসলে এই পরিস্থিতিটা আসলে আর কতদিন হতে পারে, বা সামনের দিনগুলো আসলে কেমন হতে পারে, সেটা যদি একটু সংক্ষেপে আপনি। আমি গত 7 ডেজের কথা বলি। 7 ডেজে এগুলি বাই সিইং দ্য টার্গেট, যেখানে যেখানে কি আমেরিকানরা বম্বিং করছে, এবং যেই জায়গায় ওরা এঙ্গেজ করছে, এবং যেখান দিয়ে ওদের এয়ারক্রাফট ক্যারিয়ারগুলি, অলরেডি কিন্তু 2টা এয়ারক্রাফট ক্যারিয়ার কিন্তু ওমান সিতে আছে কিন্তু, হ্যাঁ, প্লাস ওদের কিন্তু অ্যামফিবিয়াস শিপ বলে একটা কথা আছে, ওই অ্যামফিবিয়াস শিপ ইজ অলসো দেয়ার। হ্যাঁ, আচ্ছা, এখন দেখা যাক, এক তো হলো ওমানের দিকে ক্যারিয়ার, প্লাস ওই যে অ্যামফিবিয়াস অ্যাসল্ট শিপ, প্লাস এই যে কয়েকদিন ধরে যে বম্বিং করছে ওরা, একটা ভেরি ডিস্টিংক্ট প্যাটার্ন মনে হচ্ছে। যেমন আপনি দেখেছেন যে ব্রিজ টেজগুলি উড়াই দিচ্ছে, জি, এই ব্রিজগুলি কিন্তু ম্যাক্সিমাম হলো বান্দার আব্বাস বলে একটা পোর্ট আছে ওদের, হ্যাঁ, দিস এ ভেরি ইম্পর্টেন্ট পোর্ট ফর ইরান। এইগুলি কিন্তু এই যে ব্রিজেসগুলি এবং কালভার্টগুলি এবং যে কমিউনিকেশন যে রাস্তাগুলি আছে, এগুলি কিন্তু অল লিডিং টুয়ার্ডস বান্দার আব্বাস। তো দেখা যাচ্ছে কি ওরা বান্দার আব্বাসকে আইসোলেট করতে চাচ্ছে, এবং আইসোলেট করে যাতে লজিস্টিক বা রিইনফোর্সমেন্ট না আসতে পারে, এইটার জন্য ওরা করে। এবং কেন জানি আমার মাঝে বান্দার আব্বাস উইল বি দ্য পসিবলি হতে পারে ওরা গ্রাউন্ড অ্যাটাকে অপারেশন লঞ্চ করবে। বান্দার আব্বাস এদিকে, আর কাসেম বলে আরেকটা আইল্যান্ড আছে নিচের দিকে, হ্যাঁ, ওখানেও কিন্তু আরও নিচের দিকে আরেকটা ছোট্ট আইল্যান্ড আছে, ওটাতে আমার একটা ছোট্ট স্ট্রিপ আছে, যেটা ইউএইর সাথে ওদের সাথে ইরানের সাথে অনেক আগের থেকে ডিসপিউট ছিল। এখন যেভাবে বোঝা যাচ্ছে আর কি, আমি মানে পজিশন অফ দ্য এয়ারক্রাফট ক্যারিয়ার, অ্যামফিবিয়াস শিপ, তারপরে এই যে বম্বিং, প্লাস এবং ব্লোয়িং আপ দ্য ব্রিজেস, টানেলস, এবং যে রেলওয়ে কমিউনিকেশনস, এগুলি যেভাবে করছে, তার মনে হচ্ছে কি বান্দার আব্বাসে মনে হয় ওরা বান্দার আব্বাস আরও 2-3টা স্মল আইল্যান্ড অ্যারাউন্ড স্ট্রেট অফ হরমুজ, হ্যাঁ, এখানে করতে পারে। এখানে আরেকটা জিনিস মানে যেটা নাকি আপনি খেয়াল করে দেখেন, আপনি আজকে অত আপনি ইয়েতে দেখবেন, অনেক আল জাজিরাতে দেখবেন,
কালকে দেখবেন হঠাৎ করে কুর্দিস্তানে হ্যাঁ ম্যাসিভ বম করেছে বা ইরানিয়ানরা বমে ম্যাসিভ বলতে মানে আপনি যদি ওই যে ছবিগুলি যে ভিডিওগুলি রাত্রে আমি দেখেছি ওগুলি কিন্তু পুরো দেখা যাচ্ছে পুরো পাহাড় আফটার পাহাড় অন ফায়ার হ্যাঁ কুর্দিস্তানের ওই জায়গাটা এবং এখানে ওয়ান অফ দ্য যেটা বিগ ডিটোনেশন যেটা আপনি ওই যে আল জাজিরা দেখাচ্ছে এটা হলো কুর্দিস্তানের যে অ্যামুনিশন ডাম যেটা ওইটা ওখানে এবং মনে হচ্ছে কি সাডেনলি কিন্তু ইরানিয়ানরা কিন্তু ওদিকে কিন্তু খুব কম অ্যাটেনশন ছিল আফটার সিজ ফায়ার ওই যে প্রথম যখন ওদের বলেছিল ওরা ইনভেট করবে কুর্দিস্তানরা তারপরে যখন ওটা নিউট্রালাইজ করার পরে কিন্তু আর তো এন্টারটিস্যু বাট কালকে রাতে থেকে বোঝা যাচ্ছে कि Iran also knows that there might be invasion from that side and that is instigated. ওই এটার জন্য ওখান থেকে ওরা ম্যাসিভ আর কি করেছে তো আমার বোঝা যাচ্ছে কি ওই যে সেম ওল্ড কে একটা ওখান থেকে গ্রাউন্ড অফেন্সিভ আইদার বান্দার আব্বাস আর কুর্দিস্তান থেকে সুলাইমানিয়া যে জায়গাটা ওইখান থেকে ওরা করছে এই জায়গাটা দিয়ে মনে হয় একটা কিছু হতে যাচ্ছে করার পরে জাস্ট একটা বলবে কি আমরা করেছি আমরা বিজয়ের পতাকা গেড়ে দিলাম অ্যান্ড দি এন্ড মনে হয় এইভাবে দিস ইজ হোয়াট দে ট্রাই টু লুক ফর এ ন্যারেটিভ। স্যার শেষ করার আগে যেটা না বললেই নয় আসলে এই মধ্যপ্রাচ্য সংকটের কারণে নিঃসন্দেহে বাংলাদেশের মতো উদীয়মান অর্থনীতির একটা দেশ ক্ষতিগ্রস্ত হবে সেটা তো নিঃসন্দেহে বলাই যায়। আপনার কাছে শেষ আর একটু জানতে চাই আসলে এই যুদ্ধ যদি আসলে দীর্ঘমেয়াদী হয় সেক্ষেত্রে কারণ আমরা তো তেলের উপর নির্ভরশীল আমরা দেখেছি এর আগে হরমুজ প্রণালী দিয়ে আমাদের তেল না আসার কারণে বাংলাদেশে ব্যাপক একটা সংকট তৈরি হয়েছে আমরা দেখেছি পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইন একটা প্যানিক তৈরি হয়েছে কি মনে হয় আপনার দীর্ঘমেয়াদী যদি আসলে এই সংকটটা চলতে থাকে সেক্ষেত্রে বাংলাদেশের মতো দেশগুলোতে কেমন প্রভাব পড়বে বলে আমি বলবো আনফর্চুনেটলি বা যদি দীর্ঘ হয় তাহলে কিন্তু একটা ভালো আমরা ইম্প্যাক্ট হবে স্পেশালি আমি বলি আপনাকে মানে আমি তেলটা পরে আসতেছি তেলের কিন্তু অন্য সোর্স করা যাবে বাট আমি যেটা রেমিটেন্সের কথা বলি হ্যাঁ রেমিটেন্স ইজ এ বিগ এবং আপনি বলে এখন আমাদের বাংলাদেশের গভর্নমেন্ট ধরেন গত 2022 সাল থেকেই ধরতে পারেন আপনি 22 সালের থেকেই ধরতে পারেন এবং ম্যাসিভ হচ্ছে 24 সালে যেটা নাকি ভেরি শার্প লেস দেন $1 billion $2 billion এসছে এই আমাদের সাস্টেনিং যে ডলার রিজার্ভটা সাস্টেন করছে কিন্তু আমাদের রেমিটেন্সটা এক্স্যাক্টলি বুঝতে পারছেন $30 billion এবং এর 80% আসে ওদিক থেকে এটা হলো ভেরি ভেরি আমি মানে অ্যালার্মিং এবং এখানে ধরেন আমি যেটা দেখছি কি এই যেটা ধরেন সিজ ফায়ার হয়ে গেল আবার সব কিছু নর্মাল বাট তাই বলে মিডল ইস্টে কিন্তু সব দেশ কিন্তু নর্মাল হবে না আমি ভয় পাচ্ছি ওই যেই দেশে নর্মাল হবে না ওখান থেকে যে আমাদের যারা লোক আছে আমাদের বাংলাদেশিরা আছে ওদেরকে যে চাকরি হারাবে ওটা নিয়ে আমি একটু খুবই চিন্তিত স্পেশালি আমি আপনাকে বলতে পারি যে UAE নট বি UAE এনিমোর বাহরাইন উইল নট বি বাহরাইন এনিমোর কোয়েত ইজ এ ভেরি আনফর্চুনেটলি কোয়েত ইজ এ অ্যানাদার যদিও আমাদের ওখানে হিউজ আমাদের ওখানে সৈন্যও কিন্তু অনেক আছে জানেন জি আমাদের ওখানে কিন্তু হিউজ কন্টিনজেন্ট আছে আমাদের মিলিটারি ওখানে আমাদের এটা একটা মানে কোয়েত কোন দিকে যায় বিকজ এই যে আপনি নেক্সট ধরেন আরও 4-5 দিন একটু অপেক্ষা করেন কোয়েতের থেকে কি হয় বিকজ কোয়েতে কিন্তু ওয়ান অফ দ্য লঞ্চিং প্যাড ফর অ্যাটাচিং ইরাক কিন্তু এখন যে কোয়েত কতটুকু যেতে পারে এটা নিয়ে এটা ইজ অলসো ভেরি ওয়ারিসাম তো আমি এই সিচুয়েশনগুলি নিয়ে দেখছি আমি অ্যাকচুয়ালি ওয়ারিড আমি রেমিটেন্সটা নিয়ে ইয়েস আমি তেলের ব্যাপারে যদি বলেন ইয়েস LNG নিয়ে আই এম ওয়ারিড বিকজ LNG কিন্তু আমাদের ম্যাক্সিমাম আসতো কাতার থেকে আমরা একটা ভালো যদিও এবার দেখা যাক প্রাইম মিনিস্টার তো যাচ্ছেন সৌদি আরবে এবং অনেকে বলছে হয়তো কাতারের কাতারও দেখলাম এঙ্গেজমেন্ট ভালো হচ্ছে কাতার যদি করে LNG নেয়ও বাট অ্যাক্সেসটা তো হবে আপনার হরমুজ থ্রু দ্যাট ইজ অ্যানাদার বিগ ইস্যু আর কি হ্যাঁ তো আমরা
এটা আমি এলএনজি নিয়ে এই জন্য ওয়ারিড, বিকজ ওইটার দিয়েই তো আমার পাওয়ার প্লান্ট চলে, অনেক পাওয়ার প্লান্ট চলে। ডিজেলের অন্য সোর্স গভর্নমেন্ট আই এম শিওর বের করতে পারবে, পেট্রোলের ইয়েও বের করতে পারবে। আবার গভর্নমেন্ট একটা ভেরি গুড ডিসিশন নিয়েছেন গত ক্যাবিনেট মিটিংয়ে, ওই যে আমাদের যে স্ট্র্যাটেজিক রিজার্ভটা বাড়ানোর জন্য। দিস এ ভেরি, অনেক আগে, ইনফ্যাক্ট অনেক আগেরই ছিল, আছে এখনও ইনফ্রাস্ট্রাকচার রেডি, কিন্তু ইয়ে নাই আমাদের কক্সবাজারে। ইনফ্রাস্ট্রাকচার, বাট বিকজ অফ এর জন্য ওটা করতে পারি। বাট ওটা যদি আরও বিফ আপ করে, আরও আমি বলবো ইটস এ ভেরি, বিকজ সিচুয়েশন ইজ নট গোয়িং টু বি অ্যাজ ইট ইজ আফটার দ্য সিজ ফায়ার। থ্যাংক ইউ সো মাচ স্যার। আসলে আপনার কাছে আমরা নিশ্চয়ই অনেক কিছু জেনেছি, দর্শকরা অনেক কিছু বিশ্লেষণ জেনেছে। আপনার নানা ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন, সেজন্য আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার প্রতি। আমিও আপনাদের প্রোগ্রামে এসে আই অলসো এনজয় টকিং টু ইউ, হ্যাঁ, অ্যান্ড আপনাদেরকে আই উইশ ইউ লাক। থ্যাংক ইউ সো মাচ স্যার। প্রিয় দর্শক, চুক্তি আর যুদ্ধবিরতির খোলস ভেঙে মধ্যপ্রাচ্যের আকাশ আবার যুদ্ধের মেঘে ঢাকা পড়েছে। পরাশক্তিগুলো এই আগ্রাসন আর ইরানের পাল্টা জবাব বিশ্বকে কোন দিকে নিয়ে যায়, সেটাই এখন দেখার বিষয়। প্রিয় দর্শক, আজকের এই পর্বটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আগামী পর্বে আবার দেখা হবে নতুন কোনো অতিথি নিয়ে এবং অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের পর্বে। আল্লাহ হাফেজ।